নতুন কর্মসপ্তাহ শুরু হলো আজ। দেশের অর্থনীতি একটি আনকোরা সপ্তাহ শুরুর আগে কোন অবস্থানে আছে? কাঁচাবাজার, বন্দর থেকে শুরু করে ব্যাংকপাড়া, সেই তথ্য জানাতে আমাদের আজকের আয়োজন বৌনি। সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। শুরু করব পর্যটন খাতের খবর দিয়ে। পর্যটনে মন্দাভাব চলছে দেশে। এই খাতের বড় অংশই এখন দেশি পর্যটক নির্ভর হয়ে পড়েছে। এক বছরে পর্যটন খাতে বিদেশি পর্যটকের খরচ কমেছে 1,30,00,000 মার্কিন ডলার। আমরা এক নজরে দেখে আসতে চাই দেশের পর্যটন খাত কি অবস্থায় রয়েছে। এডিবির প্রতিবেদন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক সূচকের উপর ভিত্তি করে যে তথ্যগুলো দেওয়া হয়েছে, 2023 সালে বাংলাদেশ বিদেশি পর্যটকদের কাছ থেকে আয় করেছিল 45,30,00,000 ডলার, যেটি 2024 সালে কমে দাঁড়িয়েছে 44 কোটি ডলারে এসে সেটি দাঁড়িয়েছে। এবং সবচেয়ে বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেন ভারতে, এরপরেই মালদ্বীপ ও শ্রীলঙ্কার অবস্থান রয়েছে। 2023 সালে আমরা দেখছি ভারত আয় করে 3,220 কোটি ডলার, এবং এক বছরে শ্রীলঙ্কার সেই আয় দেখছি আমরা 101 কোটি ডলার, সেটি বেড়ে হয়েছে প্রায় 317 কোটি ডলারে। এডিবির যে তথ্য, সেই তথ্য আমরা আরও বিশ্লেষণ করে যেটি পাই, 2022 সালে প্রায় 1,74,00,000 পর্যটক দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ভ্রমণ করেন। 2023 সালে পর্যটকের সংখ্যা বেড়ে দাঁড়ায় 2,33,00,000। এর আগেও আমরা দেখতে পাচ্ছি 2018-19 অর্থ বছরে দেশি বিদেশি 16,40,000 পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেছিল, এবং প্রবাসী বাংলাদেশি পর্যটকের সংখ্যা আমরা দেখছি 13,50,000, যা শতাংশের হিসেবে 80% বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং বিদেশি পর্যটক 2,90,000, যেটি শতাংশের হিসেবে প্রায় 20% আমরা দেখতে পাচ্ছি। এবং 72% পর্যটক ভ্রমণ করেন আকাশপথে, অর্থাৎ আকাশপথে কিন্তু বেশি ভ্রমণ করেন পর্যটকরা। বাকি যে 28% রয়েছে সেটি স্থলপথ দিয়েই তারা কিন্তু ভ্রমণ করে থাকেন, যারা ভ্রমণ পিপাসু মানুষ আছেন। গত 1.5 দশকে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়েছে প্রায় 3 গুণ। তবুও প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশ খানিকটা পিছিয়ে আছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ রয়েছে তাদের মধ্যে মাথাপিছু জিডিপির দিক থেকে বাংলাদেশের অবস্থান 5 নম্বরে। আমরা একটু দেখে আসতে চাই সেই পরিসংখ্যানটি। এশীয় উন্নয়ন ব্যাংকের যে প্রতিবেদন, 2024 সালের সবশেষ হিসেবে মাথাপিছু জিডিপি 2,625 মার্কিন ডলার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু জিডিপিতে সবচেয়ে শীর্ষে রয়েছে মালদ্বীপ, এবং দ্বীপরাষ্ট্রের নাগরিকদের মাথাপিছু জিডিপি দেখছি আমরা 11,000 ডলারের বেশি। এবং মালদ্বীপের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কা দ্বিতীয় অবস্থানে থেকে তাদের যে মাথাপিছু যে আয়ের পরিমাণ, সেটি আমরা দেখছি জিডিপি প্রায় 4,516 ডলার। এবং 4,000 ডলার নিয়ে ভুটান রয়েছে তৃতীয় অবস্থানে, এবং 2,800 ডলার নিয়ে ভারত রয়েছে চতুর্থ অবস্থানে। আর বাংলাদেশের কথা তো বলছিলামই, বাংলাদেশ পঞ্চম অবস্থানে রয়েছে। ব্যাংক খাতের বিতরণ করা ঋণের 1/4 বেশি এখন খেলাপি, আর তাতেই খেলাপি ঋণে এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে বাংলাদেশ। সেই চিত্রটি আমরা দেখে আসতে চাই এক নজরে। এশিয়ার ঋণ খেলাপিতে শীর্ষ যে কয়েকটি দেশ রয়েছে, 2021 সাল থেকে বাংলাদেশের খেলাপি ঋণের হার বেড়েছে। 2023 সাল শেষে যেই হার ছিল 9.6%, 2021 সালে ছিল 8%, 2022 সালে সেটি বেড়ে দাঁড়ায় 8.7%। বাংলাদেশ ছাড়াও 2021 সাল থেকে খেলাপি ঋণ বেড়েছে নেপাল এবং শ্রীলঙ্কার। 2020-এ ভুটানের খেলাপি ঋণের পরিমাণ আমরা দেখছি 11.7%, যেটি 2022 সালে কমে 3%। 2020-এ ভারতের খেলাপি ঋণ আমরা দেখছি 7.9% থেকে কমে 2023 সালে সেটি পরিমাণ দাঁড়িয়েছে 1.7%। আমরা পরবর্তী আরেকটি বিশ্লেষণ দেখতে চাই, যেটি দেখছি 2020-এ মালদ্বীপের খেলাপি ঋণ 18.8% থেকে কমে 8.3%-এ দাঁড়িয়েছে। এবং এশিয়ার সবচেয়ে কম খেলাপি ঋণের হার চীনের তাইপে ও হংকংয়ে দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের পর সবচেয়ে বেশি খেলাপি ঋণের হার কিরগিজস্তানে, যেটি এডিবির যে তথ্যসূত্র, সেটি তথ্যসূত্র অনুযায়ী আমরা এই চিত্রটি দেখাচ্ছিলাম। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থা মিলিয়ে 11 প্রতিষ্ঠানের 100টি ঋণ খেলাপির মামলায় গতি না থাকায় এখনও দখলদারদের কাছে আটকে আছে বন্ধকি সম্পত্তি।
কোনো কোনো মামলায় আদালত সমন জারি করলেও আসামিরা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। আমরা চিত্রটি একটু দেখে আসতে চাই এক নজরে। 11 প্রতিষ্ঠানের কথা বলছিলাম এবং 100টি মামলার কথা বলছিলাম। প্রতিষ্ঠানগুলোর নাম আমরা দেখছি সাধারণ বীমা, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক। সাধারণ বীমার ক্ষেত্রে মামলার পরিমাণ দেখছি আমরা 10টি এবং টাকার পরিমাণ 3,254 কোটি টাকা। জনতা ব্যাংকের ক্ষেত্রেও মামলা সংখ্যা 10টি, সোনালী ব্যাংক 10টি, অগ্রণী ব্যাংক 10টি, অর্থাৎ 10টি করে মামলা প্রত্যেকটি ইয়ার আমরা দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের। এবং অগ্রণী ব্যাংকের ক্ষেত্রে টাকার পরিমাণটা আমরা দেখছি 3,979 কোটি টাকা, সোনালী ব্যাংকের ক্ষেত্রে 5,676 কোটি টাকা এবং জনতা ব্যাংকের ক্ষেত্রে সেই পরিমাণটা আরও কিছুটা বেশি 15,151 কোটি টাকা। আমরা পরবর্তী আরও যে প্রতিষ্ঠানগুলোর কথা বলছিলাম সেই প্রতিষ্ঠানের আরও কয়েকটি নাম দেখতে চাই। বিডিবিএল, তাদের নামে কিন্তু 10টি মামলা দেখছি আমরা এবং টাকার পরিমাণ 875 কোটি টাকা। এরপরে দেখছি আমরা বিএসইসি দেখছি 2টি মামলা এবং রাকাবের ক্ষেত্রে আমরা দেখছি 10টি মামলা। তাদের টাকার অঙ্কের পরিমাণ দেখছি রাকাবের 239 কোটি টাকা এবং বিএসইসি 83 কোটি টাকা দেখছি আমরা। এই 11টি প্রতিষ্ঠানের 100টি মামলার যে বিষয়টি দেখছিলাম এবং যেটি বলছিলাম যে বিডিবিএল, বিএসইসি, রাকাব তারা কিন্তু মামলা করেছে এবং সেই মামলাগুলোর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 10টি, 2টি এবং রাকাবের ক্ষেত্রেও 10টি। এই 11 প্রতিষ্ঠানের 100 মামলার যে তথ্যচিত্র সেটি আমরা দেখছিলাম। চলতি বছরের জুনে গুগল, মাস্টারকার্ড ও ভিসার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সিটি ব্যাংক প্রথম ডিজিটাল ওয়ালেট সেবা গুগল পে চালু করার পর এবার আগামী 6 মাসের মধ্যে গ্রাহকদের জন্য এই সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে আরও কয়েকটি ব্যাংক। সেই ব্যাংকগুলোর নাম আমরা দেখে আসবো। যে এই কয়েকটি ব্যাংক আসলে প্রস্তুতি নিচ্ছে গুগল পে চালুতে। 6 মাসে চালুর প্রস্তুতি নিচ্ছে 8 থেকে 10টি ব্যাংক। সেই 8 থেকে 10টি ব্যাংকের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে 4টি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি এবং প্রথমে রয়েছে প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং সবশেষ ইস্টার্ন ব্যাংক। এই 4টি ব্যাংক আমরা দেখছি যে সবচেয়ে এগিয়ে রয়েছে এই প্রস্তুতিতে এবং আগামী 6 মাসে যে চালুর প্রস্তুতির কথা বলছিলাম সেই প্রস্তুতির 8 থেকে 10টি ব্যাংক নিচ্ছে গুগল পে চালুতে এবং সেখানে এগিয়ে রয়েছে এই 4টি ব্যাংক। বাজেট বাস্তবায়নে গতি নেই। দেশ স্বাধীনের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বাজেট বাস্তবায়নের হার। 2025-26 অর্থ বছরের প্রথম মাসে এডিবি বাস্তবায়ন নেমে গেছে একেবারে তলানিতে। সেই চিত্রটি আমরা একটু দেখে আসতে চাই। গতি নেই বাজেট বাস্তবায়নে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিভাগের যে প্রতিবেদন সেই প্রতিবেদন অনুযায়ী আমরা দেখছি 2024-25 অর্থ বছরে 68% এডিবি বাস্তবায়ন হয়েছে। 2025-26 অর্থ বছরে জুলাই এডিবির 1%-এরও কম বাস্তবায়িত হয়েছে। 2023-24 অর্থ বছরে বাস্তবায়নের হার ছিল 80.63%। আমরা চিত্রটি দেখতেই পাচ্ছি যে 2024-25 অর্থ বছরে 68%, সেখানে 2023-24 অর্থ বছরে কিন্তু 80% হয়েছে। পরিবর্তনের যে ধারা বা লক্ষ্যমাত্রা সেটি কিন্তু অনেকাংশেই কম আমরা দেখতে পাচ্ছি এবং 2020-21 অর্থ বছরে বাস্তবায়ন ছিল 82.11%। অর্থাৎ আগের অর্থ বছরগুলোতে কিন্তু এই বাস্তবায়নের হার অনেকটাই বেশি ছিল, সেটি অনেকটাই কমে এসেছে 68% দেখতে পাচ্ছি এবং 2025-26-এ 1%-এরও কম বাস্তবায়িত হচ্ছে। অর্থাৎ বাজেট বাস্তবায়নের যে গতি নেই সেটি একেবারে নির্দ্বিধায় এখানে স্পষ্টভাবে বলাই যায়। আসন সক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী পাচ্ছে না দেশের টেকনিক্যাল স্কুল ও কলেজগুলো। প্রতিবছর এসব প্রতিষ্ঠানে প্রায় 62% আসন শূন্য থাকছে। এরপরও দেশে বাড়ছে টিএসসির সংখ্যা, যার প্রভাব পড়ে বিদেশে দক্ষ কর্মী পাঠানোর ক্ষেত্রে। আমরা জানি যে বিদেশে দক্ষ কর্মী পাঠানোর ক্ষেত্রে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর বেশ ভূমিকা রয়েছে এবং এখান থেকে যারা ভোকেশনাল ট্রেনিং কিংবা কর্মমুখী যে ট্রেনিং সেগুলো নিয়ে থাকেন। এই প্রতিষ্ঠানের নামগুলো আমরা একটু দেখে নিতে চাই। নিম্ন মাধ্যমিক, সেগুলোতে আসন রয়েছে 26,560, ফাঁকা রয়েছে 60.21%, অর্থাৎ অর্ধেকেরও বেশি যে আসন সেই আসন আমরা ফাঁকা দেখছি। এসএসসি ভোকেশনালের ক্ষেত্রে আমরা দেখছি আসন সংখ্যা 1,05,600, 63% ফাঁকা রয়েছে আমরা দেখছি এবং এইচএসসির ক্ষেত্রে আমরা দেখছি 24,050টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে 62.16% আসন এবং চলমান প্রকল্পে 2,83,920টি আসন এবং ফাঁকা দেখছি আমরা 62.16%। কারিগরি শিক্ষা বোর্ডের যে তথ্য সেই তথ্য অনুযায়ী আমরা
দেখছিলাম যে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোতে কি ধরনের আসন ফাঁকা রয়েছে। এই আসন ফাঁকা থাকা কিন্তু একটি নিঃসন্দেহে নেতিবাচক ধারাই বলবো আমরা। কেননা এর মধ্য দিয়ে কিন্তু যে বিদেশি দক্ষ কর্মী পাঠানোর যে বিষয়গুলো সেটি কিন্তু অনেকটাই নির্ভর করে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সবশেষ অবস্থা জানাতে সরাসরি দেখে নেব ডিএসসির ওয়েবসাইট। আমরা দেখতে পাচ্ছি আজ সপ্তাহের প্রথম দিন 7 সেপ্টেম্বর 2025, 1:38 এখন বাজে, অর্থাৎ লেনদেন হবে 2:30 পর্যন্ত, আরও বেশ 1 ঘন্টা লেনদেন হবে। আমরা ডিএসসিএক্স ইন্ডেক্সে দেখছি 5,649 পয়েন্ট লেনদেন হয়েছে। ডিএসসিএস ইন্ডেক্সে দেখছি 1,233 পয়েন্ট, ডিএস30 ইন্ডেক্সে দেখছি আমরা 2,190 পয়েন্ট লেনদেন হয়েছে এবং ডিএসসি এক্স ইন্ডেক্সে দেখছি আমরা 0.6% ঊর্ধ্বমুখী আমরা দেখছি। ডিএসসিএস ইন্ডেক্সে 0.26% লেনদেন বাড়তির দিকে দেখছি আমরা। ডিএস30 ইন্ডেক্সে দেখছি 0.37% লেনদেন বাড়তির দিকে এবং আমরা দেখছি যে 263টি কোম্পানির যে দর বেড়েছে, এছাড়া 96টি কোম্পানির দর কমেছে এবং যেটি দেখছি অপরিবর্তিত রয়েছে 38টি কোম্পানির লেনদেন। আমরা যেটি দেখি যে সপ্তাহের শুরুর দিনে আমরা কিন্তু দেখছি যে লেনদেন বেশ ঊর্ধ্বমুখী এখানে এবং আরও 1 ঘন্টার মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন হবে 2:30 পর্যন্ত। সেদিক থেকে বলা যায় যে বিভিন্ন কোম্পানির যে শেয়ারের লেনদেনগুলো রয়েছে সেগুলো আরও খানিকটা বাড়বে বলে আশা করা যাচ্ছে, কারণ এখন পর্যন্ত আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি এবং 38টি কোম্পানির যে লেনদেন সেটি কমেছে এবং অপরিবর্তিত রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে বেড়েছে 263টি দেখছি কোম্পানির এবং আরও যে লেনদেনের সময় যতটুকু বাকি রয়েছে আমরা ততক্ষণে দেখতে পারবো হয়তো এখানে আরও কিছু পরিবর্তনের ধারা হয়তো বা আসতে পারে, কেননা শেয়ার বাজার সবসময় আমরা দেখে থাকি যে একটি ঊর্ধ্বমুখী নিম্নমুখীর মধ্য দিয়েই কিন্তু সূচকের ওঠানামার মধ্য দিয়েই আমরা দেখি যে এটি চলমান থাকে। সেই জায়গা থেকে আমরা সবশেষ যে আপডেটটি ছিল এখন 1:38-39 পর্যন্ত সেটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এদিকে চলতি সপ্তাহে একটি কোম্পানি বার্ষিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। এক নজরে দেখে নিতে চাই। আমরা দেখে থাকি যে প্রতি সপ্তাহে কিন্তু বার্ষিক পর্ষদ সভা অনুষ্ঠিত হয় বিভিন্ন কোম্পানির। এই সপ্তাহে আমরা দেখছি একটি মাত্র কোম্পানি যদিও আমরা দেখতে পাচ্ছি, তবে বেশ কিছু কোম্পানির বার্ষিক পর্ষদ সভা হয়ে থাকে। এই সপ্তাহে আমরা দেখছি এখন পর্যন্ত ইস্টার্ন হাউজিং যে লিমিটেড, তারা 9 সেপ্টেম্বর 2025 9 সেপ্টেম্বরে তাদের বার্ষিক পর্ষদ সভা তারিখ ঘোষণা করেছে। 2 দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য। ভারত থেকে আমদানি হচ্ছে চাল, ডাল সহ নানা পণ্য, আর রপ্তানি হচ্ছে বিভিন্ন কোম্পানির ড্রিঙ্ক ও বেকারি খাদ্য। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত আছেন সহকর্মী সোহেল রানা। সোহেল রানা, আপনার কাছে জানতে চাই যে সেখানকার আমদানি রপ্তানির সার্বিক পরিস্থিতি, সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। সাজেদ আরাফাত, প্রায় 2 দিন বন্ধ ছিল হিল স্থলবন্দরে যে আমদানি রপ্তানি বাণিজ্য রয়েছে সেটি বন্ধ থাকার পর আজ বেলা 11:30টার দিকে হিল স্থল বন্দর দিয়ে কিন্তু আমদানি রপ্তানি যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়। বিশেষ করে ভারত থেকে সকালে সাবুদানা থেকে শুরু করে বেশ কিছু আইটেমের পণ্য কিন্তু বাংলাদেশ হিল স্থল বন্দর প্রবেশ করে, এর মধ্য দিয়ে কিন্তু আমদানি বাণিজ্য সেটি কার্যক্রম শুরু হয় এবং আমরা দেখেছি সকাল থেকে বন্দরের অভ্যন্তরে কিন্তু ভারতে রপ্তানি হওয়ার অপেক্ষায় কিন্তু বেশ কিছু ট্রাক রয়েছে, সেগুলো কাস্টমস এর কর্মকর্তারা পণ্যগুলো অ্যাসেসমেন্ট করে সেগুলো রপ্তানি করার কিন্তু অনুমতি দিবে বলে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং সেটি হয়তো দুপুর নাগাদ বা দুপুরের পর নাগাদ কিন্তু এই পণ্যবাহী ট্রাকগুলো ভারতে প্রবেশ করবে এবং ভারতে সেই পণ্যগুলো রপ্তানি হবে। বিশেষ করে রপ্তানি যে পণ্যগুলো হচ্ছে তার মধ্যে ক্রুড অয়েল, রাইস ব্র্যান অয়েল এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে, বিস্কিট রয়েছে, চানাচুর রয়েছে, এছাড়া বিভিন্ন কোম্পানির যে ড্রিঙ্কস রয়েছে সেগুলো কিন্তু ভারতে রপ্তানি হচ্ছে এবং ভারত থেকে বিশেষ করে সবচেয়ে বেশি যে পণ্যটি এখন আমদানি হচ্ছে সেটি হচ্ছে চাল। বিশেষ করে আমরা দেখছি যে প্রতিদিনে প্রায় 80 থেকে 90 ট্রাক চাল আমদানি হচ্ছে ভারত থেকে এই বন্দর দিয়ে। আমরা বিগত সময়গুলোতে যেখানে দেখেছি যে গড়ে যেখানে আমদানির পরিমাণ হতে বন্দরে মাত্র 30 থেকে 35 ট্রাক পণ্য আমদানি হতো, এখন সেই
আমদানির পরিমাণটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে প্রায় 150 টাকার উপরে। আসলে এই যে 150 টাকা পণ্য আমদানি হচ্ছে, এর ফলে বন্দরে যে কর্মপ্রাণ চঞ্চলতা সেটি কিন্তু ফিরে এসেছে। বিশেষ করে দেখছি যারা শ্রমিক রয়েছেন তারা আগে দিনে এসে খালি হাতে কিন্তু ফিরে যেতে হতো বন্দর থেকে, সেখানে এখন তারা কিন্তু প্রায় 500 থেকে 1000 টাকা প্রতিদিন দিন মজুর নিয়ে তারা কিন্তু বাসায় ফিরছেন। এতে তাদের মধ্যে একটা হাসি মুখের হাসি ফুটছে যে আসলে এই যে আমদানি বাণিজ্য যেমন গতি বাড়ছে, তেমনি কিন্তু তাদের কাজের গতিটাও বাড়ছে। আমরা বিশেষ করে দেখছি যে চাল আমদানির ফলে যেমন বন্দরের সচ্ছলতা ফিরেছে, পাশাপাশি বাজার যেটি চালের রয়েছে সেটিও কিন্তু নিয়ন্ত্রণে এনেছে। কারণ ঊর্ধ্বগতি বাজার যেটি ছিল চালের, সেটি কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে আসছে। বিশেষ করে এই বন্দর দিয়ে সরু এবং মোটা জাতের চাল আমদানি হচ্ছে। এর মধ্যে সরু চালটি শুরুর দিকে যেখানে ৭৪ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটি বর্তমানে এখন ৬৫ থেকে ৬৬ টাকা মান ভেদে বিক্রি হচ্ছে, এবং মোটা জাতের যে চাল রয়েছে সেটি ৪৯ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ কেজিতে প্রায় ৪-৫ টাকা এইসব চালে কিন্তু আমদানিকৃত চালগুলোতে কমছে, এবং আমরা দেখছি যে খোলা বাজারেও চালের দামে কিন্তু প্রভাব পড়ছে। তো সব মিলিয়ে বলা চলে যে আমদানি রপ্তানি যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এই বন্দর দিয়ে। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। নওগাঁর বাজারে উঠতে শুরু করেছে আউশ ধান। সপ্তাহের ব্যবধানে মন প্রতি নতুন ধানের দাম কমেছে 50 থেকে 60 টাকা। তবে পুরনো বোরো মৌসুমের ধান 1600 টাকা মন দরে বিক্রি হচ্ছে। ধানের দাম কমায় ক্ষোভ প্রকাশ করেছে কৃষকরা। মহাদেবপুর উপজেলার চক গৌরী হাট থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্বাস আলী। নওগাঁয় আমন ধান কাটা মাড়াই শুরু হয়েছে এবং কৃষকদের হাত ধরে এইসব ধান হাট বাজারে বিক্রি হচ্ছে। তবে গত এক সপ্তাহের ব্যবধানে আউশ জাতের ধান প্রতি মন 50 থেকে 60 টাকা পর্যন্ত কমেছে। প্রকারভেদে এখানে ধান বিক্রি হচ্ছে পারিজা 950 থেকে 960 টাকা মন, এবং ব্রি 19, 48 এবং 49 জাতের ধান বিক্রি হচ্ছে 1050 থেকে 1070 টাকা মন পর্যন্ত। কৃষকরা বলছেন যে গত বছর আউশ মৌসুমের শুরুতে এইসব ধান বাজারে বিক্রি হয়েছিল প্রায় 1100 টাকা মন দরে এবং ফলন তুলনামূলক বেশি হয়েছিল। তবে এবছর ধানের ফলন যেমন কম হয়েছে এবং উৎপাদন খরচও তুলনামূলক বেশি হয়েছে। ধানের ফলন হিসেবে তারা বলছেন যে সময় ধানের গাছ থেকে ধানের শীষ বের হয়, ঠিক সেই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির কারণে অনেক ধান চিটায় পরিণত হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন মাঠে এখন পোকার উপদ্রব হওয়ার কারণে ধানের শীষ কেটে দিচ্ছে, এতে করে ফলন কম হচ্ছে। কৃষকরা বলছেন যেহেতু ধানের ফলন কম এবং উৎপাদন খরচ কিছুটা বেশি হয়েছে, সে তুলনায় তারা ধানের দাম পাচ্ছে না। যদি প্রতি মন ধান তারা 1300 টাকা মন হিসেবে বিক্রি করতে পারতেন, তাহলে তাদের খরচ বাদ দিয়ে কিছুটা লাভ থাকতো বলে জানিয়েছেন কৃষকরা। আর ব্যবসায়ীরা বলছেন হাটে যে পরিমাণ ধানের সরবরাহ হয়েছে, টাকার অঙ্কে যদি বলা যায় যে প্রায় 12 থেকে 14 লাখ টাকার মতো ধানের সরবরাহ হয়েছে। আর ইরিবুড়ো মৌসুমে যেসব ধান রয়েছে কাটারিভোগ, জেরাশাল, সেগুলো ধান বিক্রি হচ্ছে 1600 টাকা মন ধরে। তো এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। শেষ করছি আজকের বৌনির আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।